ভাই আপনাকে স্বাগতম। বলছিলেন যে রেস্টলেস সময় যাচ্ছে, আসলে ব্যস্ততা কি নিয়ে? প্রথম ব্যস্ততা হচ্ছে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, যে কারণে প্রায় 4.5 মাস আমি মিউজিকের বাইরে ছিলাম, কনসার্টে গিয়েছিলাম। তো এখন কিছু রেকর্ডিং ইস্যু আছে, সামনে নির্বাচন কমিশনের একটা গান গেলাম। ওইদিকে আবু সাইদ, মুগ্ধ এবং হাদি পর্যন্ত একটা তাদের যে স্যাক্রিফাইসটা দেশের জন্য জুলাই বিপ্লবে, সেটা নিয়ে একটা গানের কথা তৈরি করেছিলাম। কিন্তু হাদির ঘটনার পর আমরা রিশাফল করছি লিরিক। আমার নিজস্ব কিছু কাজ আছে, প্রফেশনাল কাজ, রেকর্ডিং, যেগুলো পেন্ডিং ছিল, প্রায় 10টা গান। আর কিছু কনসার্ট আছে, কনসার্টগুলি করব। আবার ঈদের পর থেকে আমাদের ওভারসিজ ট্যুরগুলি শুরু হবে। মোটামুটি এই নিয়ে হচ্ছে আমার ক্যারিয়ারের ব্যস্ততা। আর এদিকে বিসিবির এজ গ্রুপের টুর্নামেন্টগুলো শুরু হয়েছে। যদিও আমি এজ গ্রুপের চেয়ারম্যান, কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে সব কিছু নিয়েই। কারণ আমি আগেই বলেছি যে আমি মিডিয়া বান্ধব মানুষ, এবং মিডিয়াকে আমাদেরকে জানাতে হবে যে আমরা বিসিবি কী করছি। তো সেটার অনুমতি সাপেক্ষে আমি কথা বলি, এবং আমরা যেটা ভিতরে বোর্ডে আলোচনা করি বা আমরা নিজেরা আমাদের মধ্যে আলোচনা করি, সেগুলো আমি মিডিয়াতে প্লেস করি বা অন্য ডিরেক্টরে প্লেস করেন, যেন আমাদের সুর একই থাকে। কারণ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি বোর্ডে, এবং এটা আমাদের একটা বড় শক্তি। তো এসব নিয়ে কাজ করতে গিয়ে কিছু কিছু ভেন্যুর সংকট থাকে। যেমন কক্সবাজার আমরা শিফট করেছি 18 অনূর্ধ্ব 18 ফাইনাল রাউন্ড, যেটা শুরু হবে 21 তারিখ থেকে। প্রায় 15-2 মাস ব্যাপী টুর্নামেন্টটা হবে, 3 দিনের ম্যাচ। আর 15 তারিখ থেকে শুরু হচ্ছে আন্ডার 16 জোনাল রাউন্ড, সেটারও ফাইনাল রাউন্ড হবে। তারপর আমরা শুরু করবো 14। তারপর আমরা শুরু করব প্রাইম ব্যাংক স্কুল, যেটা এখন হাত দিচ্ছি আমরা কাজে। তারপর আমরা ইনভলভ করতে চাচ্ছি মাদ্রাসা ক্রিকেটে, যেন সফট বলে কিছু হয়। তারপরে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে ইনভলভ করব, পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু, ছিন্নমূল শিশু, যাদের কোনো গার্ডিয়ান নেই বা তাদের অবস্থা ভালো না, কিন্তু তাদেরও তো খেলার রাইট আছে, তারাও ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাংলাদেশের। তো এই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা লেভেল থেকে আমরা যেখানে উৎসাহ দেওয়া যায়, আমরা চেষ্টা করছি ক্রিকেটটা একটা ডিসিপ্লিন খেলা, যেহেতু এটা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, যেটা আমাদের চিফ প্রথম দিনই বলেছেন, ক্রিকেটটাকে আমরা ঢাকায় রাখবো না, ডিসেন্ট্রালাইজ করে দেবো। তো এগুলা করতে গিয়ে আবার টুর্নামেন্ট করতে হলে মাঠ লাগে, তারপর মাঠের সরঞ্জামাদি লাগে, পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস, লজিস্টিক সাপোর্ট লাগে, ডেভেলপমেন্টের জন্য যেই যন্ত্রপাতিগুলোর দরকার, খেলাধুলার জন্য যে রোলার সহ আনুষঙ্গিক মাঠের জিনিসপত্রগুলি আছে, সেগুলি আমরা অলরেডি টেন্ডারে চলে গেছে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব জেলাগুলিতে সেগুলো পৌঁছে দেওয়া, এবং অন্তত 40টা জেলায় আমরা লিগ শুরু করতে যাচ্ছি খুব দ্রুততম সময়। সেখানেও বিসিবি ফাইন্যান্স করছে। আবার মাঝখানে আমাদের বিরাট একটা উইং আছে, নারী উইং ক্রিকেটের। যে নারী উইংয়ের জন্য আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য আমরা 11টা ডিস্ট্রিক্টে প্রায় 2 লাখ টাকা করে প্রণোদনা দিচ্ছি, যেন তাদের গিয়ার্স, তাদের ফ্যাসিলিটিস, পাশাপাশি মেয়েদের ড্রেসিং রুম। তারপর রংপুর বিভাগের যে 8টা জেলা আছে, সেখানে 5টা জেলার অবস্থা খুবই তথৈবচ, এবং সেখানে মাঠ থাকা সত্ত্বেও সুষম বন্টন হচ্ছে না মাঠের। সেক্ষেত্রে ক্রিকেট খুব ভালোভাবেই বিঘ্নিত হচ্ছে। তো এইসব চিন্তা মাথায় রেখে আমরা আবার উপজেলা ভিজিটগুলো কনফার্ম করছি, যে কোথায় কোথায় মিনি স্টেডিয়াম আছে, কোথায় কোথায় আমরা টার্ফ সেট করতে পারবো, যখন মাটির সমস্যার সমাধান হবে তখন আমরা উইকেট তৈরি করতে পারবো। কিংবা দীর্ঘমেয়াদে আমরা সিনথেটিক টার্ফ ব্যবহারের চিন্তা করছি, যেন টুর্নামেন্টগুলো আমরা চালাতে পারি। অর্থাৎ সারা বছর অন্তত রেনি সিজন বাদ দিলে 8 মাস যেন আমরা ক্রিকেটের সাথে বাচ্চাদেরকে রাখতে পারি, সেই চেষ্টা করছি। 15 থেকে 20 টাইমের জন্য খেলতে পারে। তারপর ইনডোর ফ্যাসিলিটিস খুব শর্টেজ বাংলাদেশ, এটা সব ম্যাক্সিমাম ঢাকা কেন্দ্রিক কিংবা বিকেএসপি কেন্দ্রিক। তো আমরা চাচ্ছি জোন ওয়ারি বা বিভাগ ওয়ারি বা কিছু পশ্চাৎপদ জেলা যেখানে আছে, সেখানে ফ্যাসিলিটির জন্য জায়গা, ইনডোর ফ্যাসিলিটিস সহ তৈরি করা যায়। সেখানে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার কস্টিং আছে। তো এই সমস্ত কাজগুলি আমরা করছি। কখনো গ্রাউন্ডসের সাথে মিটিং করি ওভার ফোনে বডলি, কখনো আবার আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, সার্ভিসের কথা বলছি, টেন্ডার পারচেসের কথা বলছি, ফাইন্যান্সের কথা বলছি, আবার জেলা কোচ নিয়োগ নিয়ে কথা হচ্ছে। আবার আমরা চাচ্ছি, প্রায় 550-600 উপজেলা আছে, সেগুলোকে লোকেট করে অন্তত, যেহেতু একজন কোচ 16 উপজেলায়, জেলা কোচ 16 উপজেলায় সে তদারক করতে পারে না। তা আমরা চাচ্ছি উপজেলা লেভেলে যেই একাডেমিগুলি আছে, সেখানে অনেক কোচ আছেন যারা বিভিন্ন মেয়াদে কোর্স করেছেন বা কোর্স করার নাই, কিন্তু তারা ক্রিকেটে ইন্টারেস্টেড এবং তাদের ক্রিকেটের দক্ষতা আছে, দখল আছে, এবং তারা ক্রিকেটটা খেলতে চায় এবং খেলাতে চায়। উদ্যোক্তাও আছে, কোচও আছে, এবং সব কিছু আছে তাদের। শুধু নেই ফ্যাসিলিটিস, এবং বিসিবির মাধ্যমে যে সহায়তাগুলি তাদের পর্যাপ্ত পরিমাণ দরকার, সেগুলো নেই। তো আমরা সেই কোচ নিয়োগের কথা ভাবছি, হয়তো আমরা 40% কোচ নিয়োগের দিকে যাব।
তো এক্ষেত্রে হবে কি, তৃণমূল পর্যায়ে ক্রিকেটটা টোটালি বিসিবির একটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা একটা ক্লিকেই দেখতে পারবো যে বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলাগুলিতে খেলা হচ্ছে এবং সেই উপজেলা থেকে অন্যান্য উপজেলার দূরত্ব কতটুকু, সেই দূরত্ব অনুযায়ী আমরা খেলার যে আসা যাওয়া, তারপর আবার রাঙামাটিতে মনে করো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, তাদের মধ্যে ইন্টারনাল ক্রিকেট টুর্নামেন্ট, তাদের যাওয়া আসা সফর, এই জন্য মাঠ সেট করা। আবার রংপুরের 5টা জেলা আমরা লোকেট করেছি, যেগুলো হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা। এই জেলাগুলির কোনো ক্রিকেট স্ট্রাকচারই নেই। সেক্ষেত্রে ঠাকুরগাঁ অনেক এগিয়ে আছে, দিনাজপুর অনেক এগিয়ে আছে, আর রংপুরে একটা এখন হজবরল আছে। রংপুর আমরা প্রথমে ছিল রাজশাহী ডিভিশনের সাথে তাদের অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, পরে আমরা বলেছি না, রংপুরকে ইন্ডিভিজুয়ালি বিসিবি অফিস করতে হবে, কারণ রংপুরের ফিল্ডটা আমাদের অনেক বড়, রংপুরের রিসোর্সেস অনেক হাই, এবং রংপুর সবসময় ভালো রেজাল্ট করে আসছে আমাদের লোকাল এবং ন্যাশনাল লিগগুলোতে। তো এইগুলোতে আমরা প্রায়োরিটি বেস, আমাদের বাংলাদেশ যেখান থেকে সার্ভিস পাবে আগামী 20 বছর, এবং তৃণমূল থেকে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকা যেই ট্যালেন্টগুলো আছে তাদেরকে বিচার বিশ্লেষণে আনা এবং তারা যেন হারিয়ে না যায়, তাদের ডেটাবেস তৈরি করা। এবং তাদেরকে, আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তদবির। দেখা যাচ্ছে তদবিরের কারণে বিকেএসপিতে জেনুইন প্লেয়ারের জায়গায় মানে তদবিরের লোকজন ঢুকে যাচ্ছে, যেখানে প্লেয়াররা খেলতে পারছে না। যে কারণে ইদানিং আমরা দেখতে পাই যে বিসিবিতে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়, সেখানে কিন্তু আমরা বিকেএসপির খেলোয়াড়দের খুব একটা পাই না, কোনো সেক্টরে, নট অনলি ক্রিকেট, কোনো সেক্টরে না। অর্থাৎ এই স্বজনপ্রীতির দুর্নীতি এবং এই যে তদবির বাণিজ্য বা তদবিরের কারণে যে ট্যালেন্টগুলো হারিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমি কঠোর একটা পদক্ষেপ নিয়েছি এবং আমরা জবাবদিহিতা নিশ্চিত করছি, যেন যারা বঞ্চিত হয়, যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তারা যদি ক্লেম করে তাদেরকে রিচেকের ব্যবস্থা করা হবে। এবং যারা তদবিরকারী এবং যারা তদবিরটা গ্রহণ করেছে এবং তাদের বাজে ক্ষমতা অ্যাপ্লাই করে সেই প্লেয়ারটাকে খেলাচ্ছে, তার জায়গায় নতুন ট্যালেন্টেড প্লেয়ার বাদ পড়ছে, সেগুলো আমরা চেক করছি এবং কঠোর শাস্তির মুখে আনছি। তো এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আসলে মোটামুটি, যেহেতু আমি এজ লেভেল থেকে আসছি, ক্রীড়া সংগঠক ছিলাম, মাঠে যে লেভেলে খেলে না কেন সংগঠক পর্যায়ে আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো, তো সেগুলো কাজে লাগাচ্ছে এখন। আপনি যে কাজগুলো করছেন, আমরা যদি দেখি যে আপনাকে নিয়ে আসলে সেই ধরনের প্রচার প্রচারণা নেই, মানে আপনি কাজ করছেন নীরবে নিভৃতে, এবং যেগুলো আসলে ভবিষ্যৎ ওয়াইজ যদি আমরা চিন্তা করি, সেটা সুফল বাংলাদেশ ক্রিকেট আজ না হোক কাল পাবেই। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনার কাজগুলো একটু প্রচার প্রচারণা কম হয়ে যাচ্ছে, সেটার মিডিয়ারও একটা দোষ আছে? এটা আসলে মিডিয়ার দোষ বলবো না, এটা হচ্ছে আমাদের সিস্টেমের দোষ। আমরা ওইভাবে ডেভেলপ করিনি আমাদেরকে। আমরা যদি মিডিয়াকে বলতাম যে আমরা যাচ্ছি কক্সবাজারে খেলতে, মিডিয়া ইনফর্ম না, মিডিয়াকে যদি ইনফর্ম করতাম, তারা যদি না যেত, তখন মিডিয়াকে প্রশ্ন করতাম। তারপরেও মিডিয়ার নিজস্ব কিছু ইন্টারেস্ট থাকে, কিন্তু সমস্যা যে বাংলাদেশের সমস্যা এত বেশি, তো শুধুমাত্র ওই ন্যাশনাল টিম, ঢাকা, চিটাগং, সিলেট স্টেডিয়াম, বিপিএল এবং ন্যাশনাল টিম নিয়ে আমাদের আগ্রহ থাকে, কিংবা অন্যান্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নিয়ে। তো তার ভেতরে ঢাকা পড়ে যায় আমাদের আসল ট্যালেন্টদের গল্পগুলি। তো সেটার জন্য আমরা নতুনভাবে সাজাচ্ছি। আমরা এজ গ্রুপের 4 জনের একটা কমিটি করেছি, যেখানে আমি প্রধান থেকে আরমানুল ইসলাম নয়ন, মেম্বার সেক্রেটারি, কাউন্সিলর বান্দরবান, তো আমাদের বিসিবির দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক আসাফ এবং হান্নান সরকার, যে এজ গ্রুপ নিয়ে কাজ করেছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক খেলোয়াড় এবং সিলেক্টর। তো আমরা টিম করেছি। আমরা আশা করছি এই যে বোর্ডের বয়স তো কম, কর্মযোগ্য অনেক বেশি, এবং আমরা অনেক লেটে দায়িত্ব নেওয়ার পরে আমরা সময়টা কাভার করার চেষ্টা করছি। তো সেগুলো ফোকাস করার জন্য আমরা যে কক্সবাজার এবং চিটাগাং টুর্নামেন্টগুলো হবে, সেখানে আমরা ইভেন্ট ওয়াইজ ব্যবস্থা করছি। প্রাইম ব্যাংক স্কুলের জন্য আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, যেন প্রপার ওয়েতে খেলাগুলি হয়। যেমন জেলা একটা স্কুল চ্যাম্পিয়ন হলো, তাদের কোনো ট্রফি দেওয়া হয় না। একটা প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হলো, তার কোনো স্বীকৃতি নেই। একটা প্লেয়ার খেলছে, 200 রান করছে, 100 রান করছে, 5টা উইকেট পাচ্ছে, তার কোনো ডেটাবেস বিসিবিতে নেই। তো এই কাজগুলো করতে গিয়ে বেসিক্যালি আমরা এই কমিটিটা করেছি, এবং এই কমিটি ভবিষ্যতে বিসিবির যেই অনূর্ধ্ব 19-এর প্রকল্পগুলি আছে, সেগুলি সুচারুভাবে সম্পন্ন করবেন, কারণ এখানে সব এক্সপিরিয়েন্সড মানুষজন আছেন। তারপর আমরা আবার শুরু করেছি 20 থেকে 23 বছর, যেই অনেক বড় একটা গ্যাপ থাকে, যে গ্যাপে আমাদের প্লেয়াররা ডিমোরালাইজড হয়ে যায়, অন্য পেশায় চলে যায়, পড়াশোনায় চলে যায়, বা দেশ ছেড়ে দেয়, বা কোনো না কোনোভাবে সে থাকে না এখানে, অথচ ওখান থেকে ট্যালেন্টটা নষ্ট হয়ে যায়। তো আমরা চাচ্ছি তাদেরকে বিভাগ ওয়াইজ আমরা রিজিয়ন ভাগ করে তাদের মধ্যে 3 দিনের ম্যাচ খেলানো, ক্রমান্বয়ে সেটাকে ফার্স্ট ক্লাস ম্যাচে রূপান্তর করা, এবং পাশাপাশি এনশিওর করা যে আমাদের কোনো প্লেয়ার খেলার বেড়ে যেন না থাকে।
ভাইয়া বলছিলেন যে আন্ডার-23 একটা টুর্নামেন্ট করবেন, তো সেই টুর্নামেন্টটা মানে আসলে প্ল্যানিংটা কি? ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, চট্টগ্রাম এবং ঢাকায় সেই খেলাগুলো হবে, মানে সেটা শুধু আবারও সেই চট্টগ্রাম ঢাকাতেই কেন মানে আবদ্ধ থাকলো? সেটা কেন নয় বগুড়া, কেন নয় রংপুর, বা কেন নয় সেটা পার্বত্য চট্টগ্রামেও যদি আমরা চিন্তা করতে পারি? Stella featuring next level. Well done, side by side, free. এটা হচ্ছে মাঠের আনঅ্যাভেলেবিলিটি। আমরা যেখানে মাঠ পাচ্ছি, যেমন আমি কদিন আগে যেটা ফেস করলাম নোয়াখালী স্টেডিয়াম বা চিটাগং স্টেডিয়ামে যেটা ফেস করেছি, সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্টের শিডিউল করা আছে কিন্তু মাঠগুলো বরাদ্দ হচ্ছে ফুটবলের নামে। তো সেখানে তারা তাদের বাছাই পর্ব করছে, দ্যাট মিনস ট্যালেন্ট হান্ট বা প্লেয়ারদের কী হবে না হবে সেগুলো দেখছে, এই জন্য আমাদের টুর্নামেন্ট বন্ধ। তো ক্রিকেট তো একটা বড় সময় খেলা, সারাদিন ব্যাপী খেলা, তো ওটার জন্য হুটহাট করে হোটেল পাওয়া, হুটহাট করে ভেন্যু পাওয়া মুশকিল। তো আপাতত আমরা যেগুলো করছি অ্যাভেলেবেল মাঠগুলো দেখছি, এবং আমরা এখন জাজমেন্টে যাচ্ছি যে ইনফ্যাক্ট যেমন ঠাকুরগাঁ একটা সুন্দর একটা ভেন্যু, বা গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং পঞ্চগড়, এখানে যদি আমরা ভেন্যু না দিই তাহলে সেখানকে খেলাধুলা হবে না। যেমন পঞ্চগড় একটা জেলা, একদম সর্ব উত্তরের জেলা যেখান থেকে বাংলাদেশ শুরু, সেখানে মাঠটা কিন্তু এই জানুয়ারিতে ন্যাড়া হয়ে যাবে, অর্থাৎ সেখানে ক্রিকেট খেলার কোনো রকম পরিবেশ থাকবে না, কিন্তু মাঠ একটাই। তো আমরা বিসিবিকে বলেছি, আমাদের যারা দেখছেন গ্রাউন্ডসের এখানে বলেছে এখানে মাঠটা ন্যাড়া হয়ে যায়, তাদেরকে এই মাঠের ভিতর দিয়ে পানি নিষ্কাশনের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে যেন মাঠটা সবুজ থাকে। সেখানে আবার মোটা মোটা ঘাস আছে, মোটা ঘাস তো ক্রিকেট খেলা হবে না, মাঠ থাকবে আনইভেন, 30 ইয়ার্ডের একটা স্ট্যান্ডার্ড আছে, আউটফিল্ডের ব্যাপার আছে, কোথাও কোথাও মাটি চুরি হয়েছে, কোথাও কোথাও মেয়েদের, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের কোনো ড্রেসিং রুম নাই যেটা ছেলেদের সাথে শেয়ার করতে, যেটা এম্বারেসিং। তো এই সমস্যাগুলো আমরা একযোগে হাতে নিয়েছি, আর যেখানে যেখানে আমরা পারছি ভেন্যু অ্যাভেলেবেল করতে সেখানে চেষ্টা করি নতুন নতুন ভেন্যু তৈরি করতে। যেমন নোয়াখালীতে আমরা নতুন ভেন্যু তৈরি করেছি, এবং আমি বলেছি কুড়িগ্রামকে আবার ভেন্যু তৈরি করতে, কারণ ওখানে মাঠটা ইলিপস টাইপের আছে, মানে খেলার মতো মাঠ আছে যারা আন্ডার এজ লেভেলে খেলাগুলি করা যাবে। তো আমরা সব ধরনের সম্ভাব্যতা চেক করছি, এবং আমার চোখেই অন্তত 15টা জেলা সহ তাদের উপজেলাগুলো মাঠে একটা সিনারিও আছে। তো এভাবে আমি 64 ডিস্ট্রিক্টটি ভিজিট করবো, যেহেতু সময়ের ব্যাপার। তো আমরা এখন কাজ করে যাচ্ছি নিরলসভাবে, আশা করছি আমাদের যখন প্রজেকশনগুলো সফল হবে আমরা একটা সুন্দর প্ল্যানে যেতে পারবো। এবং যে ভেন্যুর কথাগুলো আপনি বললেন যে সারা দেশে আমরা চাইবো, আমাদের প্রধান লক্ষ্যই তো ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করা। এবার জেলা যেটাই হোক সেটা মুখ্য বিষয় না, আমাদের বিষয় যেমন গোপালগঞ্জে একটা সুন্দর স্টেডিয়াম আছে, কিন্তু গোপালগঞ্জে এরকম খেলাধুলা হয় না, কিন্তু আবার ফুটবলের জন্য সেটা ডেডিকেটেড। তার আমরা অলরেডি গতকালকে আমরা ক্রীড়া উপদেষ্টা মহোদয়কে বলেছি যে আপনারা একটা ইয়ার ক্যালেন্ডার চাই, আপনারা ফুটবলের জন্য যে নীলফামারী ফুটবল মাঠটাকে ফুটবলের জন্য ডেডিকেট করা হয়েছে, কিন্তু গত 1.5 বছরে সেখানে ফুটবলের একটা কোনো ম্যাচই হয়নি। অর্থাৎ এত একটা সুন্দর স্টেডিয়ামে না কোনো তো খেলাধুলা হচ্ছে না, পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সেম কুমিল্লাকে দেওয়া হয়েছে 1 বছরের জন্য ফুটবলকে, তো ফুটবলাররা প্র্যাকটিসে তাহলে অন্যান্য খেলাধুলো হবে না। তো সেগুলো এনশিওর করার জন্য আমরা একটা ইয়ার ক্যালেন্ডারের দাবি করেছি, এবং আশা করছি কালকে দেখলাম ক্রীড়া উপদেষ্টা মহোদয় যথেষ্ট গুরুত্বের সাথে ব্যাপারটা নিয়েছেন। তো এই ইস্যুগুলো আমরা আগে শেষ করছি যেন খেলাধুলোটা স্মুথলি করতে পারি, তখন আমরা ভেন্যুগুলো চেক করব। এখন আমাদের হাতে সময় খুব কম ছিল, এই কম সময়ের মধ্যে আমরা টুর্নামেন্টগুলো নামানোর চেষ্টা করার জন্য প্লেয়াররা খেলার মতো থাকে। তো আশা করছি এই সিজনটা আমরা যে ক্রস করে ফ্যাসিলিটিসগুলোকে আমরা সর্বত্র, যেমন আমরা হাব তৈরি করছি 8টা বিভাগে কিংবা কোনো জেলায় কেন্দ্র করে, কীরকম এটা আমরা যে জিনিসপত্রগুলো কিনবো, রোলার, গ্রাস কাটার, রশি, এই মাঠের স্কোরবোর্ড, যেগুলা পোর্টেবল, যেগুলো আনা যাবে গোডাউনে, সেগুলো আমরা তাদেরকে দিব, তাদের কাছে এসে নিয়ে আসবো, আবার তাদের জন্য লাগবে তখন নিয়ে যাবে। এতে হবে কি, জিনিসগুলো নষ্ট হবে না, এগুলো তদারক করা যাবে এবং রক্ষণাবেক্ষণের জন্য সুবিধা হবে। আর যেগুলো আমাদের পোর্টেবল না বা উচিত না, যেগুলো সেখানে মেনটেন করা, সব যেমন রোলার, স্কোরবোর্ড এবং ড্রেসিং রুম, সেগুলো আমরা সেখানে রাখবো, এবং সেখানে আমরা স্পন্সর খুঁজছি ইউথ টুর্নামেন্টগুলো চালানোর জন্য। আশা করছি আমরা স্পন্সর পেয়ে যাবো, কারণ আমাদের এই ভিজিটগুলি স্পন্সরদের মনে একটা সান্ত্বনা দিয়েছে, আমরা একটা শক্তি পাচ্ছি যে হয়তো স্পন্সররা অলরেডি তারা আগ্রহ দেখিয়েছেন, এবং সেই আগ্রহটাকে আমরা কীভাবে কাজে লাগাবো সেই প্ল্যানটাই আমরা করছি এখন। ভাইয়া একসাথে আসলে দুটো প্রশ্ন করতে চাই, যে যেহেতু আপনি বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেন, একটা গান আমরা শুনতে পাচ্ছি, সেই গানটা যতদূর জানি যে বয়সভিত্তিক ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জন্য, এই ব্যাপারে আসলে গানটার পেছনের গল্পটা জানতে চাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকটা কথিতই আছে আসলে যারা ডোমেস্টিক ক্রিকেট খেলে বা এজ লেভেল খেলে, যে আন্ডার-19 না খেলতে পারলে আমি জাতীয় দলে আর খেলতে পারবো না, কিন্তু বিসিবি এখন একটা আন্ডার-23 টুর্নামেন্ট করছে। তো এই টুর্নামেন্টে ভালো করাদের ক্ষেত্রে আসলে জাতীয় দলের সুযোগ পাওয়াটা কতটা সহজ হয়ে যাবে? অবশ্যই আমরা অতীতেও দেখেছি অনেক, যদি ফুটবলও দেখি ক্রিকেটও দেখি, অনেক
এজেড প্লেয়ার একটা বয়স এসে ফ্লোরিশ হয়েছে। আমরা ব্র্যাড হজকে ধরতে পারি উদাহরণ হিসেবে, এরকম সারা দুনিয়াতেই আছে। তো আমরা যেই প্ল্যানে আছে 23-তে সেটা হচ্ছে খেলার মধ্যে রাখা। আর ন্যাশনাল টিমের দরজা ওপেন সবার জন্যই, যেমন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো হচ্ছে বা হবে, আরও যে আমরা ইন্টার কলেজগুলি করবো, তো অবশ্যই সেখান থেকে ট্যালেন্ট বেরোবে। আমাদের মূল ফোকাস থাকবে ঈগলের চোখের মতো যে কোনো ট্যালেন্ট যেন হারিয়ে না যায়। পাশাপাশি এই টুর্নামেন্টের মধ্যে বাচ্চাদেরকে খেলার মধ্যে রাখা, আর ন্যাশনাল টিমের এই সাপ্লাই লাইন যেটা তৈরি করতে হবে সেটার জন্য অবশ্যই আমাদেরকে খেলাধুলো করাতে হবে। তো সেটা করার জন্য আমরা করছি, এবং 19-এর যে একটা থিম সং আমরা করেছি সেটা বিসিবিকে বলেছি। মিউজিকের সাথে আমরা ক্রিকেটটাকে যদি মার্চ করে এবার কীভাবে এটা, সেটা হচ্ছে আমরা একটা থিম সং তৈরি করেছি যেটার কথা লিখেছেন তরুণ মুন্সি, সুর করেছেন, সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। বাংলাদেশের 8জন ইয়াং ট্যালেন্টেড আর্টিস্ট যারা প্রতিষ্ঠিত তারা সেখানে ভয়েস দিয়েছেন। এটা অলরেডি বিপিএলে বাজা শুরু হয়েছে। তো এই গানটা আমরা কমনলি করেছি যেন যে কোনো লেভেলে গানটা বাজানো যায়, এবং আমাদের এই যে এজ লেভেলে যে টুর্নামেন্টগুলো হবে, এই গায়ক গায়িকাগুলো বা বাংলাদেশে যারা ছোটো ছোটো গায়ক আছে অত প্রতিষ্ঠিত না, বা আবার প্রতিষ্ঠিত গায়ক আছে যারা এসব সাথে ইনভলভ না, তা আমরা চাচ্ছি একটা ইভেন্টের মতো করে যে 16 খেলা হবে, কিশোর দাসের মতো একজন স্টার সেখানে যাবে, সে খেলা দেখবে, টাইম পাস করবে, বাচ্চারা এনকারেজ হবে, মিডিয়া থাকবে সেখানে। হয়তো আমরা কিছু টিভি চ্যানেলের সাথে কথা বলেছি যেন 16 এবং 18 খেলাগুলি লাইভ সম্প্রচার করার ব্যবস্থা করা যায়, এবং তারাও আগ্রহ প্রকাশ করেছে। তো এই মাধ্যমে উৎসাহ যোগানো প্লেয়ারদেরকে মাঠের মধ্যে চেয়ার আপ রাখা, যেমন আমরা সাউন্ড সিস্টেমের অ্যারেঞ্জ করতে বলেছি। তো হয়তো আমরা সাউন্ড সিস্টেম ভাড়া করতে গেলে যেই টাকাটা লাগে সেই টাকাটা কিন্তু আমরা নিজস্ব সাউন্ডের ব্যবস্থা করতে পারি। আমরা চাচ্ছি বিসিবিতে যত পারি কম হাত দিতে, বিসিবির ফান্ডে আমরা স্পন্সর বা লোকাল যেই উৎসগুলি আছে সেগুলোকে সন্নিবেশিত করার চেষ্টা করছি। তো আর আমাদের মিউজিক বা অভিনয় বা যে কোনো সব লাইনে যারা যারা ক্রিকেট নিয়ে আগ্রহ, বা আমরা ক্রিকেটারদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে মাঠে এনশিওর করার জন্য যে আমরা টোটাল কম্বাইনলি সবাই বাংলাদেশের বিভিন্ন অ্যাঙ্গেলের প্রতিষ্ঠিত সম্পদ একসাথে একই হারমোনিতে যদি বাঁধা যায় সুন্দর একটা সুর হবে। এর জন্য আমরা যেহেতু ক্রিকেটের বিনোদন, মিউজিক বিনোদন, তো বিনোদনের মাত্রাটাকে আমরা বহুমাত্রিক করতে চাই।